পার্সিয়ান উপকথায় ইবলিশ, হিন্দু শাস্ত্রে অপদেবতা বা মায়াবী, বাইবেলে ডেমনিক এন্টিটি। সমস্ত ধর্মীয় গ্রন্থে ও পুরাণে উল্লেখ রয়েছে নরক থেকে উঠে আসা এমন কিছু অপশক্তির, যারা নশ্বর আর অনশ্বর জগতের মাঝামাঝি বন্দী। আমরা অনেকেই মনে করি হনুমান আজও জীবিত, অশ্বত্থামা আজও তার কপালের ক্ষত নিয়ে দিশাহীন হয়ে অনন্তকাল ধরে পৃথিবীর বুকে ঘুরে বেড়াচ্ছে। অমর লামা ইতি গিলফ বৌদ্ধদের মতে প্রায় 1 শতাব্দী ধরে অনন্ত সমাধিতে লীন রয়েছেন ও যে কোনো সময় বেঁচে উঠতে পারেন। তাহলে অপশক্তিরাই বা থাকবে না কেন? তেমনই এক প্রাচীন শয়তান, রক্তবীজ। নিজের রক্তে মাটি ভিজিয়ে পুনর্জন্ম হয় যার বারবার, তাকে মারা কোনো ধর্মীয় নিয়মে সম্ভব নয়। এরা আজও মানুষের রূপে ঘুরে বেড়ায় পৃথিবীর বুকে, শিকারের সন্ধানে। একের পর এক পরিবারের শিকার, প্রত্যেকবার শিকারের শেষে রক্তাক্ত আত্মাহুতি, তারপর আবার মাটির গভীরে পৈশাচিক নবজন্ম, আবার নতুন শিকারের খোঁজ। এ থেকে মুক্তির উপায় কি? নাকি এভাবেই রক্তবীজের হাতে পৃথিবীর বুক থেকে মুছে যেতে চলেছে মানব সভ্যতা? সবকিছুর উত্তর পেতে শুনতে থাকুন আবির রায়ের কলমে এক অনবদ্য অডিও সিরিজ, রক্তবীজের 6টি এপিসোড। আজকে রইল সিরিজের প্রথম এপিসোড, অভিশাপ। গল্প পাঠে আমি কৌশিক। মল্লারপুরের রায়চৌধুরীদের কথা একসময় লোকের মুখে মুখে ফিরত। ইংরেজ আমলে তাদের ছিল বিশাল কাপড়ের কারবার। বাড়িতে ঘটা করে পৌষ কালী পূজা হতো। গোটা গ্রামের মানুষ 3 দিন ধরে তাদের চণ্ডী মণ্ডপে পাত পেড়ে দুবেলা ভোগ খেত। পরিবারের কর্তা গঙ্গাধর রায়চৌধুরী বৈষয়িক লোক হলেও মানুষটি ছিলেন নিতান্তই জনদরদী। স্বাধীনতার পর গ্রামে হঠাৎ বসন্তের প্রকোপ পড়ে। ঘরে ঘরে বসন্তের হানায় মানুষ মরতে আরম্ভ করে। রোগে জানা মৃত্যু হয়, তার থেকে বেশি ঘাতক আকার নেয় বসন্ত নিয়ে সেকালের মানুষের কুসংস্কার আর দারিদ্র্য। সেই অবস্থায় গঙ্গাধর কলকাতা থেকে ডাক্তার আনিয়ে 2 ছেলে ও 1 মেয়েকে সঙ্গে নিয়ে কোমর বেঁধে নেমে পড়েন আর্তের সেবায়। নিজের টাকায় গ্রামের বাইরে আলাদা করে শিবির বানিয়ে তোলেন। ফকিরের টোটকার জায়গায় ভালো পথ্যের ব্যবস্থা করেন। টানা 3 মাস রোগ ও সমাজ 2-এর সাথেই লড়াই করে বসন্তের শেষ লক্ষণটিকে মুছে গ্রামের চৌমাথায় শেতলা পুজো দিয়ে তবে ক্ষান্ত হন। গ্রামের লোক ধন্যি ধন্যি করে গঙ্গাধরের। গোটা বীরভূমে তাঁর কীর্তি ছড়িয়ে পড়ে। কিন্তু এতদিন রোগীদের সংস্পর্শে থাকার কারণেই হোক বা হাড় ভাঙা খাটুনির জন্যই হোক, এর কিছুদিনের মধ্যেই গঙ্গাধরের মেয়ে লক্ষ্মী অজানা রোগে বিছানা নেয়। তারপর রোগ নির্ণয় হওয়ার আগেই চৈত্র অমাবস্যার রাতে গ্রাম শুদ্ধ লোককে কাঁদিয়ে ইহজগৎ ত্যাগ করে। তার শ্রাদ্ধের দিন রায়চৌধুরীদের কুলপুরোহিত স্বপ্ন দেখেন যে লক্ষ্মী মা শীতলা রূপে গোটা মল্লারপুরকে আশীর্বাদ করে বলছে যে এর পর থেকে গ্রামে কোনোদিনও আর কোনো মহামারী দেখা দেবে না। এ কথা শুনে অনেকেরই চোখে জল আসে। সকলেই লক্ষ্মীর শোকে আরো বিলাপ করতে থাকে। এরপর কদিন গ্রামের লোকের নিশ্চিন্তে কাটে। রায়চৌধুরী পরিবারও লক্ষ্মীর শোক ভুলে বড় ছেলের বিয়ে তোড়জোড় করতে আরম্ভ করে। একদিন সন্ধ্যাবেলায় দাওয়ায় বসে গঙ্গাধর তামাক খাচ্ছেন। এমন সময় আলু থালু বেশে এক মহিলা হুমড়ি খেয়ে তার সম্মুখে পড়ে।
গঙ্গাধর হকচকিয়ে কিছু বুঝে ওঠার আগেই মহিলা হাউ মাউ করে কাঁদতে কাঁদতে বলে, আমার ছেলেটারে বাঁচান কথা, ওরে মেরে ফেলবে, ওরে মেরে ফেলবে, আপনি বাঁচান কথা, আমার ছেলেটারে বাঁচান। গঙ্গাধর সামলে নিয়ে বলে, মানে কে মেরে ফেলবে? আমার স্বামী। তোমার স্বামী? সে কি? মহিলা কাঁপতে কাঁপতে বলে, বিকালবেলায় ছেলে খেলতে বেরিয়েছিল, সন্ধে গড়িয়ে যাওয়ায় না ফেরায় আমি মাঠে গিয়ে খোঁজ নিতে ঘষে বাড়ি ছেলেটা বললে তার বাবা নাকি তারে জোর করে মাঠ থেকে টেনে নিয়ে গেছে। তা বলে নিজের ছেলেকে মারতে যাবে কেন? মহিলা একটু দম নিয়ে আবার বলতে আরম্ভ করলো, আমার স্বামী দিব্যি ছিল, খেতে দেখাশোনা করতো, ছেলেরে পাঠশালে দিয়ে আসতো। হঠাৎ তার হাব ভাব কেমন বদলে গেল, সারাক্ষণ কেমন আনমনা ঝিমঝিম ভাব, আর মাঝে মাঝে ছেলেটার দিকে এমন ভাবে দেখতো যেন এক্ষুনি সে বিয়ে খাবে। একদিন গলায় এক গাদা মাদুরি টাদুলি পরে ঘরে আসতে আমি চেপে ধরলাম। আমারে বললো সে নাকি কোন অঘোর ভৈরবের দীক্ষা নিছে। ভৈরব বলেছে 5 বছরের কোনো ছেলের রক্তে ক্ষেতের মাটি ভিজলে ফসল নাকি 5 গুণ বেড়ে যাবে। তাই সে নাকি ভৈরবের কাছে সংকল্প করছে আগামী অমাবস্যায় নিজের ছেলেকে তার কাছে নিয়ে যাবে বলি দিতে। আমি শুনে তার সাথে সাথে পরিতোষ বদ্যির কাছে নিয়ে যাই। ডাক্তার বললে রাতে না ঘুমায় আজে বাজে চিন্তা করে বলে বোধহয় এসব বকছে। অল্প আফিমও নিতে বললো ঘুমাবার জন্য। বিশেষ করুন কথা পরদিন থেকে ওই পাগলাম বন্ধ হয়েছিল। আজ সকালে উঠেই আমার স্বামী বেরিয়ে গেছিল, দুপুরে খেতেও আসে নাই। আমার খেয়াল ছিল না আজ অমাবস্যা। মাঠে গিয়ে যখন শুনি এই কাণ্ড তখন আমি ঠিক জানি ওই ভূত তার মাথায় আবার চাপিয়েছে ওই ভৈরব। রাত হয়ে এলো কথা, আমার ছেলেটার সর্বনাশ হওয়ার আগে আপনি চলেন কথা, চলেন আমার ছেলেটারে বাঁচান কথা, আমার ছেলেটারে বাঁচান কথা, আমার ছেলেটারে বাঁচান। মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে পড়ল পুরো গ্রামে। গঙ্গাধর কোমর বেঁধে নেমে পড়ল ধুলো মাখা পথে। তার সাথে চলল তার 2 ছেলে পবন ও প্রতাপ। বাড়ির সুঠাম চাকর আর দারোয়ানগুলো হাতে সরকি বাগিয়ে গঙ্গাধরের সঙ্গী হলো। আর তার পেছন পেছনে মশাল হাতে এগিয়ে চলল কয়েকশো গ্রামবাসী। অন্ধকারে ঢাকা মাঠের আলের ওপর সার বাঁধা মশালের আলো মাইলখানেক দূর থেকে দেখা যেতে লাগলো। আশপাশের গ্রাম থেকে কৌতূহলী মানুষ মাঠে নেমে পড়তে লাগলো। ক্ষেতের ঠিক মাঝখানে একটা প্রকাণ্ড শিমুল গাছ, তার নিচে সেই ঝিমঝিমে অবস্থায় হাত জোড় করে বসে রয়েছে হারু, মহিলাটির স্বামী। ভৈরবের প্রসাদ খেয়ে তার বুদ্ধি লোপ পেয়েছে। সেই গাছের একটা মোটা শেকড়ের ওপর মুখ হাত বাঁধা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে হারুর 5 বছরের ছেলে। আর তার সামনে আগুন জ্বালিয়ে 2 হাত লম্বা কুচকুচে কালো ইস্পাতের একটা খাড়ার ওপর সিঁদুর লেপছে অঘোর ভৈরব। তার পাথরের মতো কঠিন মুখটা ঢাকা রয়েছে দাড়ি গোঁফের জঙ্গলে। এলোমেলো জট পড়া চুল প্রায় কোমর অবধি লম্বা, উত্তমাঙ্গ উন্মুক্ত আর বলিষ্ঠ। হঠাৎ তার সিঁদুর ল্যাপা থেমে গেল। মুখ তুলে চাইতেই দেখল তাদের ঘিরে গোটা মাঠে শুধু লকলকে মশালের আগুন। ক্ষিপ্ত জনতা ক্ষুধার্ত নেকড়ের পালের মতো ফুঁসছিল। তাদের সবার নজর শিমুল গাছের গোড়ার দিকে। এবার অঘোর ভৈরব উঠে দাঁড়ালো। হাতের সিঁদুর ল্যাপা খাঁড়াটা মৃদু কম্পমান। বাচ্চাটা উপুড় হয়ে পড়ে ফুলে ফুলে কেঁদেই চলেছে। মুখ বাঁধা থাকায় শব্দ বেরোচ্ছে না। বাচ্চাটাকে নিয়ে আয়। বাঘের মতো হুঙ্কার ছাড়লেন গঙ্গাধর রায়চৌধুরী। ছোট ছেলে প্রতাপ এগিয়ে গিয়ে বাচ্চাটাকে কোলে তুলে নিয়ে হাত মুখ খুলে দিল। হারু বাধা দিতে গিয়েও পারল না। তাকে বগল দাবা করে হিচড়ে টেনে নিয়ে এলো সরকিধারী 2 দারোয়ান। মুখোমুখি এবার গঙ্গাধর আর অঘোর ভৈরব।
কাজটা তুই ভালো করলি না রায়চৌধুরী, কাজটা তুই ভালো করলি না। মহাপিশাচের ভোগ থেকে তাকে বঞ্চিত করলি। আগুন ঝরছে ভৈরবের চোখ দিয়ে। এর ফল তোকে পেতে হবে। আমি তোর সর্বনাশ করে দেব গঙ্গাধর, তোর সর্বনাশ করে দেব। কথাটা শেষ হওয়ার আগেই প্রতাপের এক প্রচণ্ড লাথি আছড়ে পড়ল অঘোরের বুকে। অঘোর ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে জনতার রাগের জ্বালামুখী যেন একসাথে ফেটে পড়ল। রক্তের গন্ধ পাওয়া হিংস্র জনতা মুহূর্তের মধ্যে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলতে লাগলো অঘোর ভৈরবকে। গঙ্গাধর থামালেন না। চিৎকার আর আর্তনাদের মাঝে তার কানে পৌঁছচ্ছিল অঘোরের পৈশাচিক আস্ফালন। আমায় মেরে ভেবেছিস শান্তি পাবি? মহাপিশাচের অভিশাপ থেকে তুই আর তোর পরিবার রক্ষা পাবে না। তোর সাজানো সংসারে এই শয়তান মানুষ রূপে জন্ম নেবে। তার ছায়া তোর সব থেকে কাছের মানুষগুলোর সব থেকে বেশি ক্ষতি করবে। তুই কোনোদিন সুখী হবি না, কোনোদিন না। গ্রামবাসীদের সেদিন 5 মিনিটও লাগেনি অঘোর তান্ত্রিককে দোমড়ানো মোচড়ানো একটা মাংসপিণ্ডে পরিণত করতে। তারপর কুলপুরোহিতের নির্দেশে দেহটাকে গ্রামের বাইরে নদীর চড়ায় পুঁতে দিয়ে তার উপর মঙ্গলচণ্ডীর পবিত্র কুমকুম ছড়িয়ে মন্ত্র পড়ে তাতে বাঁধন দিয়ে গ্রামের লোক ঘরে ফেরে। ইতিমধ্যে বেশ কয়েক বছর কেটে গেছে। মল্লারপুর আর আগের মতো নেই। একটা হাসপাতাল, একটা প্রাইমারি স্কুলও হয়েছে। রায়চৌধুরীদের কাপড় ছাড়াও তুঁতের ব্যবসা হয়েছে। পবন, প্রতাপ দুজনেই বেশ গুছিয়ে সংসার করছে। পবনের ছেলে স্কুলে ভর্তি হয়েছে। প্রতাপ বিয়ে করেছে তারাপীঠের জলধর গোস্বামীর একমাত্র কন্যা মৃন্ময়ীকে। দান হিসেবে তারা 2 বিঘে জমি দিতে চেয়েছিল, কিন্তু গঙ্গাধর 1 আনাও নেননি। গঙ্গাধরের পরিবারে সুখ যেন উপচে পড়ছিল। তার উপর মাস আষ্টেক আগে প্রতাপ বাবার কাছে আনন্দের খবরটা ভেঙেছে যে সে বাবা হতে চলেছে। গোটা বাড়িতে সাজো সাজো রব। বসন্তের আগমনে চারিদিকে পলাশ আর কৃষ্ণচূড়ার বাহার। একটা করে দিন যায় আর নতুন অতিথির আগমন ঘিরে রায়চৌধুরীদের বাড়ির প্রত্যেকের মনের উৎসাহের বাঁধের ফাটল যেন একটু একটু করে চওড়া হয়। ব্যাপারটা ঘটল এক রবিবারের সকালে। রান্নাঘর থেকে হঠাৎ গিন্নিমা মনোরমার হাঁক শোনা গেল। ফণি, আই ফণি, এই দেখে দেখে শেষে পচা মাছ আনলি? সব কটা মাছ পচা। গঙ্গাধরের স্ত্রী মনোরমা বেশ কড়া গৃহিণী। তার নজর থেকে কোনো কিছুই এড়াবার নয়। কাঁপা কাঁপা পায়ে চাকর ফণি এসে দাঁড়ালো। আমি পচা মাছ আনিনি গিন্নিমা। মনোরমা মাছের থলিটা ফণির দিকে ছুঁড়ে দিয়ে বললেন, এই শুকে দেখ, নিজে শুকে দেখ, সব মাছ পচা। হয় তুই নেশা করেছিস, না তোকে যেগুলো গচিয়েছে সে নেশা করেছে। ফণি থলিটা নাকের কাছে আনতেই বুঝল আজ সে তাড়াহুড়োয় বড্ড ভুল করে ফেলেছে। কিন্তু কান্তি জেলে তো কখনো তাকে এতটা খারাপ মাছ বেচে না। কর্তামশায়ের বাড়ির মাছ বলে কথা। এমন জোর চুরি করার সাহস কি সে আদেও দেখাবে? ফণি অনেক করে মনে করতে চেষ্টা করল যে মাছ থলিতে ভরার সময় সে কোনো গন্ধ পেয়েছিল কিনা। কই, তেমন তো কিছু মনে হয়নি। মনে মনে নিজেকেই দায়ী করে সে আবার থলি হাতে বাজারের দিকে হাঁটা দিল। দোতলায় অনেকক্ষণ থেকে বড় বৌমার উঁচু গলার কথাবার্তা কানে আসছিল গঙ্গাধরের। এবার হাঁক পেড়ে পবনকে ডাকলেন তিনি। পবন উপস্থিত হলে গঙ্গাধর চাপা গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে? এত চেঁচামেচি কেন? পবন শুকনো মুখে বলল, কাল রাত থেকে ছেলেটার জ্বর,
এখন বড় বউ গায়ে হাত দিয়ে দেখে গা আগুনের মতো গরম। ব্যাপারীরা চলে গেলে গঙ্গাধর উদ্বিগ্ন মুখে দোতলার ঘরে গেলেন। খাটের এক কোণায় পড়ে রয়েছে খোকা। শিয়রের কাছে বসে তার মা মাথায় জলপট্টি লাগাচ্ছে। জ্বরের ঘোরে খোকার খুব একটা হুঁশ নেই। দাদু ভাই, খোকার গায়ে হাত দিয়ে ডাকলেন গঙ্গাধর। হাতে প্রায় ছ্যাঁকা লাগলো তার। বেশ বুঝলেন এই জ্বর জলপট্টিতে যাওয়ার নয়। ফণিকে ডেকে হাসপাতাল থেকে ডাক্তার ডাকতে পাঠালেন। ঘর থেকে বেরোনোর সময় দুটো জিনিস লক্ষ্য করলেন গঙ্গাধর। প্রথমত, আঁশটে গন্ধটা এই ঘরে প্রবল, আর দ্বিতীয়ত, ঘরে ঝোলানো মহাদেব আর কালীর বাঁধানো পটের মুখের জায়গাগুলোয় অদ্ভুত কালো কালো ছোপ, যেন তাপে জ্বলে গিয়েছে। দোতলা থেকে নেমে আরাম কেদারাটা টেনে বারান্দায় বসলেন গঙ্গাধর। কোথাও যেন কিছু একটা বেতালে চলছে। মনটা ভালো লাগলো না তার। মাথার ওপর হাত দিয়ে হেলান দিয়ে চোখ বুজলেন গঙ্গাধর। এসব কি নিছক দুর্ঘটনা, নাকি কোনো বিপদের আগাম সংকেত? কথাটা মনে হতেই গঙ্গাধরের পাঁজরে পাঁজরে শিহরণ খেলে গেল। খোকার জ্বর, সারা বাড়িতে অদ্ভুত দুর্গন্ধ, ঠাকুর দেবতার মুখে কালো কালো দাগ, সব যেন ছকে পড়ে যাচ্ছে। তবে কি অঘোর ভৈরবের অভিশাপের কোপ সত্যিই রায়চৌধুরী পরিবারের কোনো ভয়ানক বিপর্যয় আনতে চলেছে? বিকেলে গঙ্গাধর কুলপুরোহিত মহেশ চাটুর্যেকে ডেকে পাঠালেন। আলাদা করে নিয়ে গিয়ে সব বললেন। কুলপুরোহিত সব শুনে বললেন, মা এতকাল তোমাদের ভিটেতে পুজো পেয়ে এসেছেন। উনি নিশ্চয়ই তোমাদের এসবের মাধ্যমে সতর্ক করতে চেয়েছিলেন। আমি তবু পরিবারের সকলের জন্যে মায়ের পায়ে ছোঁয়ানো কবচ বানিয়ে দিয়ে যাচ্ছি। সকলে যেন তৎক্ষণাৎ ধারণ করে, চাকর বাকররাও যেন বাদ না যায়। সন্ধে হয় রায়চৌধুরী বাড়ির মাথার ওপরের আকাশে মেঘ জমতে শুরু করেছে। থেকে থেকে দমকা হাওয়া দিচ্ছে। দূরে কোথাও বৃষ্টি হলে যেরকম দেয়। লম্বা বারান্দা আর ভেতর বাড়ির বাতিগুলো আজ কেমন যেন নিভু নিভু। গোটা বাড়ি জুড়ে এক অদ্ভুত গা শিরশিরে আবহাওয়া। সবাই যেন সিটিয়ে রয়েছে কোনো অজানা ভয়ে, মারাত্মক কিছু ঘটার অশুভ আতঙ্কে। লাল সুতোয় মায়ের পায়ের ফুল বাঁধা গঙ্গাজলে চোবানো কবচ চাটুর্যে একে একে সবার হাতে পরিয়ে দিলেন। সঙ্গে নির্দেশ দিলেন বাড়ির কোনো মহিলা যেন চুল খোলা না রাখে। গঙ্গাধর দুই ছেলে আর চাকরদের ডেকে সতর্ক থাকতে বললেন, যদিও মনে মনে ভালোই বুঝছিলেন অশরীরী কিছু যদি তার পরিবারের ওপর আঘাত হানে, তাহলে লাঠি সরকি কোনো কাজে আসবে না। ঝড় উঠল। পশ্চিম দিকের কালো হয়ে থাকা আকাশের সামনে প্রহরীর মতো দাঁড়িয়ে থাকা তাল গাছগুলো হঠাৎ প্রচণ্ড বেগে মাথা ঝাঁকাতে আরম্ভ করল। আস্তাবলের গায়ে লাগানো মশালগুলোর আগুন ফিনকি দিয়ে এদিক ওদিক করতে লাগলো। গঙ্গাধর চুপচাপ বুকে ঝোলানো মা কালীর লকেটটায় হাত রাখলেন। চৈত্রের ঝড়ের হাওয়া তো এত ঠান্ডা হয় না। উত্তর দিকটা কেমন যেন ফাঁকা ফাঁকা। দূরে আম শেওড়ার জঙ্গলের দিকে তাকিয়ে থাকতে থাকতে চাটুর্যে বললেন, খোকা এখন কেমন? গঙ্গাধর উত্তর দিলেন, ডাক্তার ওষুধ দিয়েছে, বলেছে কাল সকালে জ্বর নেমে যাবে। চাটুর্যে উত্তর দিক থেকে চোখ না সরিয়েই বললেন, চলুন খোকাকে কবচ পরিয়ে দিয়ে আসি। দোতলার বারান্দায় ঝোলানো লণ্ঠনগুলো প্রচণ্ড হাওয়ায় দুলছে। আজ এতদিন চাটুর্যে এ বাড়িতে পৌরোহিত্য করছেন, কিন্তু আজ
দোতলার বারান্দায় উঠে কেন যেন তার শরীর হঠাৎ ভারী হয়ে এলো। দুজনে মিলে পবনের ঘরের দিকে চললেন। লণ্ঠনগুলোর দোদুল্যমান আলোয় তাদের ছায়াগুলো বারান্দার এ দেওয়াল থেকে ও দেওয়াল করতে লাগলো। পবনের ঘরে ঢোকার সাথে সাথে দুজনকেই নাকে চাপা দিতে হলো। কটু গন্ধটা যেন এখানে চতুর্গুণ বেশি। কুলুঙ্গিতে রাখা প্রদীপের আলোয় ঘরটা আধো অন্ধকার। খাটের এক কোণায় কুঁকড়ে শুয়ে রয়েছে খোকা। তার ঠান্ডা লাগছে ভেবে গঙ্গাধর তার গায়ের চাদরটা গলা অবধি টেনে দিলেন। ডান বাহুতে চাটুজ্জে কবচটা পরাতে পরাতে বললেন, জ্বরে তো গায়ে এত গরম হয় না। গঙ্গাধর কোনো কথা বললেন না। কি বা উত্তর দেবেন তিনি? নিচে নেমে এলেন দুজনে। এবার চলুন, ছোট বৌমাকে পড়িয়ে আসি, বললেন চাটুজ্জে। প্রতাপের ঘর সদর দরজার বাম পাশের মহল্লার একতলায়। উঠোন পেরিয়ে গঙ্গাধর আর চাটুজ্জে প্রতাপকে নিয়ে ঢুকলেন তার ঘরে। মৃন্ময়ী এমনিতে খুব প্রাণবন্ত, কিন্তু আজ কেমন যেন থম মেরে গেছে। খাটের এক পাশে জবুথবু হয়ে বসে আছে। উঠে এসো, পুরোহিত মশাই ওটা হাতে পরিয়ে দিক। প্রতাপ বলল। কি এটা? মৃন্ময়ী মুখ তুলল। এটা ধারণ করলে তোমার কোনো ক্ষতি হবে না। হাতটা দেখি মা। চাটুজ্জে বললেন। আমি এসব মানি না। কয়েক সেকেন্ড কেউ কথা বলল না। গঙ্গাধর অপ্রস্তুতভাবে প্রতাপের দিকে তাকালেন। প্রতাপ চোয়াল শক্ত করে বলল, তোমায় মানতেও হবে না। বাড়ির সবাই যখন ধারণ করেছে, তুমি না হয় না মেনেই ধারণ করলে। হাতটা দাও। মৃন্ময়ী খানিকক্ষণ চুপ থেকে হাতটা বাড়িয়ে দিল। চাটুজ্জে তার হাতে কবচটা পরিয়ে দিলেন। গঙ্গাধর আর চাটুজ্জে ঘুরে চৌকাঠ পেরোবার আগেই মৃন্ময়ী হঠাৎ কোঁকিয়ে আর্তনাদ করে উঠল। সকলে পিছন ফিরে দেখে মৃন্ময়ী পেট আঁকড়ে ধরে উন্মাদের মতো ছটফট করছে। ব্যথায় তার মুখ বিকৃত হয়ে গেছে। সর্বনাশ! গঙ্গাধরের মনে যেন হঠাৎ কুডাক দিয়ে উঠল। প্রতাপ পাথরের মতো স্থির হয়ে গেল। সবে তো 8 মাস, এখন তো ব্যথা ওঠার কথা নয়। বাড়ির মেয়েদের ডাকছো না কোকা? ফণিকে বল এক্ষুনি হাসপাতাল থেকে ডাক্তার নিয়ে আসতে। গঙ্গাধর গর্জে উঠলেন। মৃন্ময়ীর শরীরটা সাপের মতো মোচড় দিয়ে উঠল। সেই সাথে কানে তালা লাগানো চিৎকার, বিকট শব্দে বাজ পড়ল বাইরে। প্রতাপ মৃন্ময়ীর মাথাটা কোলে নিয়ে পাখার বাতাস করতে থাকল। মনোরমা, বড় বউ, রাঁধুনি, ঝি, পবন সকলে দৌড়ে এলো। চাটুজ্জে চাপা গলায় বললেন, আমার ভাগ্যতি কেমন যেন খারাপ ঠেকছে গঙ্গা। কবচটা হাতে পড়ার সাথে সাথে বৌমার ব্যথা উঠলো কেন বলো তো? গঙ্গাধরের বুকটা ছ্যাঁত করে উঠল। কোনো অশনি সংকেতের মতো একটা বাক্য মনে বারবার প্রতিধ্বনিত হতে থাকলো। তোর সাজানো সংসারে শয়তান মানুষ রূপে জন্ম নেবে। অঘোর ভৈরবের অভিশাপ কি তবে কি মৃন্ময়ীর গর্ভেই আসছে সে? ভয়ে সর্বাঙ্গ কেঁপে উঠল গঙ্গাধরের। দাঁতে দাঁত চেপে গর্জন করছে মৃন্ময়ী। হাতের নখে বিছানার চাদর প্রায় ছিঁড়ে যাবার জোগাড়। যেন তার পেটের ভেতরে ভয়ানক কিছু উথাল পাথাল করে চলেছে। গঙ্গাধর চাটুজ্জেকে নিয়ে বাইরে চলে এলেন। উত্তাল হাওয়ায় ধুলোর ঝাপটায় উঠোন প্রায় অন্ধকার। সেই সময় সদর দরজা দিয়ে কয়েকজন পড়শি মহিলা দৌড়ে ঢুকল। আমার বড় ভয় করছে চাটুজ্জে। ভৈরবের অভিশাপ কি তাহলে সত্যি হতে চলেছে? গঙ্গাধর ধরা গলায় শুধলেন চাটুজ্জেকে। ঝড়ের গর্জনে অন্য কোনো শব্দ শোনা দায়, কিন্তু সেই সমস্ত কিছু ছাপিয়ে বন্ধ দরজা ভেদ করে তাদের কানে আসছে মৃন্ময়ীর নরক যন্ত্রণাকাতর হাহাকার।
চাটুজ্জে হঠাৎ চুপ মেরে গেলেন। গঙ্গাধরের কথার উত্তর না দিয়ে তার আতঙ্কিত দৃষ্টি দোতলার বারান্দার দিকে। কি দেখছেন তিনি? গঙ্গাধরের নজর ঘুরল সেদিকে। আকাশ চিড়ে বিদ্যুতের ঝলকানি খেলে গেল, আর সেই আলোয় গঙ্গাধর যা দেখলেন তাতে তার বুকের ভেতরটা ভয়ে ঠান্ডা হয়ে গেল। দোতলার বারান্দার রেলিংয়ে উঠে পা ঝুলিয়ে বসে আছে পবনের ছেলে খোকা। তার দৃষ্টি সোজা গঙ্গাধরের দিকে, মুখে এক হাড় হিম করা হাসি। ঝড়ে এলোমেলো হয়ে উঠছে তার চুলগুলো। আজ সারাদিন যে বিছানা থেকে মাথা তুলতে পারেনি, সে কিনা রেলিংয়ে উঠে এই প্রচণ্ড ঝড়ে অবলীলায় বসে আছে, যেখানে 1 ইঞ্চি এদিক ওদিক হলেই সোজা শান বাঁধানো উঠোনে আছড়ে পড়বে। দাদু ভাই! চিৎকার করে উঠলেন গঙ্গাধর। মাধাই, কেষ্ট, ধর, ধর ওকে! 2 দারোয়ান সঙ্গে সঙ্গে দৌড়লো দোতলার দিকে। উঠোনে দৌড়ে এলো পবন, তার পেছনে বড় বউ। খোকা আকাশের দিকে ফিরে কি যেন দেখে খিক করে হাসল, তারপর লম্বা শ্বাস টেনে মারলো 1 লাফ। পবন আর তার বউয়ের চিৎকার ঢেকে গেল বাজের আওয়াজে। উঠোনে আছড়ে পড়েও উঠে দাঁড়িয়েছে 5 বছরের ছেলেটা। কোথাও আঘাতের নামমাত্র নেই। পেছনে মৃন্ময়ীর চিৎকার ক্ষীণ হয়ে আসছে আস্তে আস্তে। সে কি জ্ঞান হারাচ্ছে? দম বন্ধ লাগছে গঙ্গাধরের। এ কি বিপর্যয়! এ কি বিপর্যয় এলো তার পরিবারের মাথার উপর! একদিকে তার পৌত্র, অন্যদিকে তার পুত্রবধূ, আর তার হবু সন্তান। বারবার মনে পড়তে লাগলো অঘরের সেই জ্বলন্ত চোখ আর মরণ চিৎকার। তোর সাজানো সংসারে শয়তান মানুষ রূপে জন্ম নেবে। হঠাৎ বিদ্যুৎ ঝলকের সাথে গঙ্গাধরের একটা কথা মনে হলো। খোকার জন্ম হয়েছে অঘরের মৃত্যুর ঠিক 1 মাস পরেই। তার জন্মের সময় জ্যোতিষী বলেছিলেন যে গ্রহের প্রকোপ জাতকের ওপর ভালো প্রভাব ফেলবে না। খোকা আসার ঠিক পরেই মনোরমার পিত্তপাথরি ধরা পড়ে। প্রায় 2 মাস তাকে বিছানায় পড়ে থাকতে হয়। অবস্থা এমনই হয় যে রায়চৌধুরী পরিবার তার গৃহিণীকে হারাবার জন্য মানসিকভাবে প্রস্তুত হয়ে যায়। উঠোনের এক প্রান্তে দাঁড়িয়ে খোকা, অন্যদিকে গঙ্গাধর, চাটুজ্জে, পবন আর তার স্ত্রী। অমন পাশবিক চাহনি কি কোনো শিশুর হতে পারে? গলার আর হাতের ধমনীগুলো ওই রকম ভয়ানকভাবে কি কোনো শিশুর জেগে উঠতে পারে? ওই রকম ভাবে হিংস্র চাপা গর্জন কি কোনো শিশু করতে পারে? ও কে? ও কি সত্যি গঙ্গাধরের বংশপ্রদীপ, নাকি তার বংশের ধ্বংসের কারণ? সেই অভিশাপের বীজ মানুষ রূপে জন্মানো শয়তান। মাধাই আর কেষ্ট দৌড়ে এলো। খোকা বাবু! বলে মাধাই কাছে যেতেই খোকার বিস্ফারিত চোখ তার দিকে ঘুরে গেল। মাধাইয়ের পা ধরে সে মারলো 1 হ্যাঁচকা টান। স্তব্ধ হয়ে সবাই দেখল অত বড় জোয়ান লোকটা আছাড় খেলো উঠোনে। ভয় পেয়ে পিছিয়ে এলো কেষ্ট। খোকা এগিয়ে আসছে। ঝড়ে তার গায়ের কাপড় উড়ে গিয়ে সে এখন প্রায় বিবস্ত্র। আকাশের রং এখন টকটকে লাল। খোকার নজর গঙ্গাধরের দিকে। গঙ্গাধর পাথরের মতো স্থির। সে গঙ্গাধরের সামনে এসে দাঁড়ালো। মুখে আবার সেই নারকীয় হাসি। তারপর 1 লাফে 2 হাতে চেপে ধরল গঙ্গাধরের গলাটা। পবন, মাধাই, কেষ্ট, চাটুজ্জে, বড় বউ সবাই টেনে ধরল খোকাকে। কিন্তু 5 বছরের ছেলের গায়ে এখন পৈশাচিক জোর। কেউ 1 ইঞ্চি সরাতে পারল না তার হাত। দম বন্ধ হয়ে আসছিল গঙ্গাধরের, কিন্তু সে একটুও বাধা দিচ্ছিল না। অস্ফুটে বারবার বলছিল, আমায় মেরে ক্ষান্ত হ, আমার জীবন নিয়ে তোর প্রতিশোধের জ্বালা মেটা, কিন্তু আমার পরিবারকে ছেড়ে দিতে। বিদ্যুতের আলোয় খোকার মুখটা যেন নরক থেকে উঠে আসা কোনো জীবের মতন লাগছিল।
খোকা সোনা আমার, ছেড়ে দে, ছেড়ে দে বলছি। চিৎকার করছে তার মা। গঙ্গাধরের দৃষ্টি ঝাপসা হয়ে এলো। হায় রে দাদু স্নেহ, হায় রে বিধাতা, নাতির হাতে শেষ অবধি। হঠাৎ বাজের আওয়াজের সাথে খোকার আঙুল আলগা হয়ে ধপ করে মাটিতে পড়ল সে। সকলে সেই ঝটকায় ছিটকে গেল। হামাগুড়ি দিয়ে একবার ওঠার চেষ্টা করলো খোকা। তার দৃষ্টি প্রতাপের ঘরের বন্ধ দরজার দিকে। তার পেছনে মৃন্ময়ীর প্রসব যন্ত্রণার চিৎকার এখন একেবারে স্তব্ধ। খানিকক্ষণ ওইভাবে পশুর মতো ভঙ্গিমায় সেই দিকে তাকিয়ে থাকলো খোকা। এবার সবার কানে এলো চাটুর্যের একটানা মন্ত্রোচ্চারণের শব্দ। খোকা একবার চাটুর্যের দিকে সেইভাবে হামাগুড়ি দিয়ে দুহাত সরে গেল। তারপর এক প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে ধপ করে ধুলোয় লুটিয়ে পড়ল। ঝড়ের দাপটটা যেন হঠাৎই কমে এলো। পবন অচৈতন্য খোকাকে কোলে তুলে নিয়ে বলল, ঘাম হচ্ছে, জ্বরটা বোধহয় ছাড়লো। গঙ্গাধরও অনেকটাই সুস্থ বোধ করছে। বড় বউ ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছে। খোকাকে কোলে নিয়ে বুকে জাপটে ধরল সে। ঠিক তখনই সদর দরজা দিয়ে ডাক্তারকে সঙ্গে নিয়ে ফণি প্রবেশ করল। বাঁচালি ফণি? গঙ্গাধর জড়িয়ে ধরল ফণিকে। খোকা চোখ মেলার সাথে সাথে সকলের কানে এলো একটা ক্ষীণ কান্নার আওয়াজ, আর সেটার উৎসস্থল প্রতাপের ঘর। ঘরের দরজা খুলে সবাই গিয়ে ভেতরে ঢুকল। মৃন্ময়ীর বিছানার পাশে বৃদ্ধা চক্রবর্তী গিন্নির হাতে একটি ক্ষুদ্র জীব হাত পা নেড়ে তারস্বরে কাঁদছে। প্রতাপের মুখে উজ্জ্বল হাসি। ডাক্তার তৎক্ষণাৎ এগিয়ে গেলেন সদ্যজাত ও তার মাকে পরীক্ষা করতে। খোকা ডাগর ডাগর চোখ মেলে মায়ের কোল থেকে নতুন বোনকে দেখছে। সেই চোখে এখন হিংস্রতার লেশ মাত্র নেই। গঙ্গাধর চেয়ে রইলেন নাতনির মুখের দিকে। কি প্রাণোজ্জ্বল সেই মুখ! তার ঔজ্জ্বল্যে যেন গোটা ঘর আলো হয়ে রয়েছে। তার আগমনে শান্ত হয়েছে দুর্যোগ, স্বাভাবিক হয়েছে তার পৌত্র। চাটুর্যে হাসি মুখে কাঁপা কাঁপা স্বরে বলল, আজ আবার চৈত্রের অমাবস্যা গঙ্গা। সব দুর্গতি নাশ করে লক্ষ্মী যেন আবার ফিরে এলো। সজল চোখে গঙ্গাধর উত্তরের জানলাটা দিয়ে দেখলেন আকাশের মেঘ কেটে শুকতারা জ্বলজ্বল করছে। লক্ষ্মীর বয়স এখন 5। মুখখানা তার বাবার মতো হয়েছে বলেই বোধহয় তার প্রয়াত পিসির সাথে খুব মিল পায় সবাই। এক মাথা কোঁকড়ানো কালো চুল। শীতকাল। রায়চৌধুরী বাড়িতে মহা ধুমধামে পালিত হচ্ছে পৌষ কালী পূজা। ঘড়ি ধরে রাত 10টায় অমাবস্যা লাগার পর পুজো আরম্ভ হয়েছে। গ্রামের কারোর মানত ছিল, তাই এবছর মায়ের সামনে একটি ছাগ বলি দেওয়া হয়েছে। রাত বাড়ার সাথে সাথে বাড়ির ছোটদের ঘুমোতে যাওয়ার নির্দেশ হলো। গ্রামের বাকি কচিকাচাও এত রাত অবধি তেমন কেউ নেই। গঙ্গাধর হঠাৎ খেয়াল করলেন ভিড়ের মধ্যে মৃন্ময়ী সবাইকে কি যেন জিজ্ঞেস করে বেড়াচ্ছে। গঙ্গাধর উঠে গিয়ে বললেন, কি ব্যাপার ছোট বৌমা? দেখুন না বাবা, একটু আগে লক্ষ্মী খোকার হাত ধরে দাঁড়িয়ে পুজো দেখছিল। শুতে যাওয়ার জন্য বলতে যাব দেখি খোকা একা বসে, লক্ষ্মী কোথাও নেই। সে কি, খোকা বলেনি কোথায় গেল? সে তো বললো তার হাত ছেড়ে বাড়ির মধ্যে গেল। প্রতাপকে নিয়ে গঙ্গাধর বাড়ির মধ্যে খুঁজতে লাগলেন। এ ঘর ও ঘর, একতলা দোতলা, না কোথাও নেই। এত রাতে মেয়েটা গেল কোথায়? কি মনে হলো গঙ্গাধর সিঁড়ি দিয়ে ছাদে উঠলেন। ঠান্ডাটা আজ বেশ জাঁকিয়ে পড়েছে। ওপরের সিঁড়িটায় পা দিতেই মনে হলো ছাদে কেউ আছে।
ছাদের দরজাটা ভেজানো। গঙ্গাধর সেই দরজাটা আলতো করে ফাঁক করে উঁকি মারলেন, আর তারপর যা দেখলেন তাতে তার সর্বাঙ্গের রক্ত জমে বরফ হয়ে গেল। কুয়াশা ঘেরা ছাদের ঠিক মাঝখানে চুল খুলে পা ছড়িয়ে বসে আছে লক্ষ্মী, তার দুহাতে ধরা সদ্য কাটা পাঁঠার মাথাটা। সেটার ঝুলন্ত গলনালীটা থেকে সে টাটকা রক্ত চুষে চলেছে, মুখে তৃপ্তির হাসি। শুনছিলেন ওয়েব অডিও সিরিজ রক্তবীজের প্রথম এপিসোড অভিশাপ। আজকের গল্প পাঠে আমি কৌশিক। বিভিন্ন চরিত্রে ইভান, নিহারেন্দু, সমাপন ও কৌশিক। কভার ডিজাইন কৃষ্ণেন্দু। আবহ ও স্পেশাল এফেক্টসে শ্যাডো। পরিচালনায় অভিজিৎ। সমগ্র পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন। আমরা সিরিজের দ্বিতীয় এপিসোড নিয়ে শীঘ্রই হাজির হব আপনাদের কাছে। তবে আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই সিরিজের কোনো গল্প না মিস হয়ে যায়। আর সিরিজটি শুনে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানান। আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং যথাসম্ভব উত্তর দিই। আর ভালো লাগলে প্লিজ আপনাদের পরিচিত মহলে শেয়ার করুন। সবাই অনেক অনেক ভালো থাকুন। শুভরাত্রি।